হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এর পক্ষ থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের 13 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা অবস্থান্তর মৌলসমূহের প্রভাবন ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অবস্থান্তর মৌলসমূহের প্রভাবন ধর্ম। ঠিক আছে, অবস্থান্তর মৌল সমূহের প্রভাবন ধর্ম। অবস্থান্তর মৌল কাকে বলে মনে আছে ভাই? এই অবস্থান্তর মৌল হচ্ছে কি, যেসব ডি ব্লক মৌলের সুস্থিতায়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে, তাই তো, তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলবো। এই অবস্থান্তর মৌলগুলোর কি আছে? প্রভাবন ধর্ম আছে। আমরা কিন্তু পড়েছিলাম অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি পড়েছিলাম, এদের প্রভাবন ধর্ম আছে। ঠিক আছে, এই প্রভাবন ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। অবস্থান্তর মৌলসমূহের প্রভাবন ধর্ম। ঠিক আছে, এদের প্রভাবন ধর্ম যেন কিসের জন্য থাকে? প্রভাবন ধর্ম, কারণ এদের এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে। ঠিক আছে, অবস্থান্তর মৌলসমূহের প্রভাবন ধর্ম, মৌলসমূহের প্রভাবন ধর্ম। আসো শুরু করি। হ্যাঁ, এই অবস্থান্তর মৌলসমূহের প্রভাবন ধর্মর কারণ আছে ভাই। কারণটা কি? এদের এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে, অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতল থাকে এবং একাধিক জারণ অবস্থা থাকে। ঠিকই বলেছি ভাই, এদের এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে, অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতল থাকে এবং একাধিক জারণ অবস্থা থাকে। মূলত এইসব কারণেই অবস্থান্তর মৌলগুলো প্রভাবন ধর্ম দেখায়। ঠিক আছে, তাহলে দেখো কারণটা আমি আগে লিখে দিই। হ্যাঁ, কারণ অবস্থান্তর মৌলসমূহের প্রভাবন ধর্ম এরা কেন দেখাচ্ছে? কারণ কারণ কি ভাই? এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে, এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে, এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে, তাই তো। কারণ অবস্থান্তর মৌলের সংজ্ঞাটাই কি ভাই? যেসব ডি ব্লক মৌলের সুস্থিতায়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, তাই তো। মানে ডিতে ইলেকট্রন 10টা থাকার কথা, থাকে কয়টা? 1 থেকে 9টা। এর মাঝে থাকলে কি হবে? অবস্থান্তর মৌল হবে। হ্যাঁ, এদের কি থাকে ভাই? অবস্থান্তর মৌলগুলোর এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে। ঠিক আছে, এদের অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতল থাকে। হ্যাঁ, অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতল থাকে, সেখানে গিয়ে প্রভাবকগুলো অধিশোষিত হয়। বুঝতে পেরেছ? এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে, অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতল থাকে, অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতল থাকে। ঠিক আছে, অধিক ক্ষেত্রফলযুক্ত, এই অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতলে কি হবে? বিক্রিয়ক অণুগুলো অধিশোষিত হবে। অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতল থাকে, পৃষ্ঠতল, অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতল থাকে। ঠিক আছে, ওকে। আর এদের কি আছে ভাই? পরিবর্তনশীল জারণ অবস্থা আছে, এক বা একাধিক জারণ অবস্থা থাকে। ঠিক আছে, একাধিক জারণ অবস্থা থাকে। অবস্থান্তর মৌলগুলোর একাধিক জারণ অবস্থা থাকে, একাধিক জারণ অবস্থা থাকে, একাধিক জারণ অবস্থা থাকে।
ঠিক আছে ভাই, এই অবস্থান্তর মৌলগুলো প্রভাবন ধর্ম দেখাবে। কেন দেখাবে? এদের এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে, অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতল থাকে এবং একাধিক জারণ অবস্থা থাকে। এই সব কারণে অবস্থান্তর মৌলগুলো প্রভাবন ধর্ম দেখাবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখব, তাহলে আমাদের এই কথাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাই, দেখো এই অবস্থান্তর মৌলগুলো দুইটা উপায়ে প্রভাবন ধর্ম দেখাবে। ঠিক আছে, দুইটা উপায়ে প্রভাবন ধর্ম দেখাবে। একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে, আর একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। ঠিক আছে, আমরা এই দুইটা উদাহরণই দেখব। দেখো, অবস্থান্তর মৌলসমূহ দুইটা উপায়ে প্রভাবন ধর্ম দেখায়। অবস্থান্তর মৌলসমূহ অবস্থান্তর মৌলসমূহ অবস্থান্তর মৌলসমূহ দুইটি উপায়ে প্রভাবন ধর্ম দেখায়। দুইটি উপায়ে প্রভাবন ধর্ম দেখায়। প্রভাবন ধর্ম দেখায়। ঠিক আছে, অবস্থান্তর মৌলসমূহ দুইটা উপায়ে কি দেখাবে? প্রভাবন ধর্ম দেখাবে। এক হচ্ছে অধিশোষণ প্রক্রিয়া, হ্যাঁ, এক হচ্ছে অধিশোষণের মাধ্যমে, দুই অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। অধিশোষণের মাধ্যমে অধিশোষণের মাধ্যমে অধিশোষণের মাধ্যমে। ঠিক আছে, আর দুই কি? অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। 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 গঠনের মাধ্যমে। ঠিক আছে, অবস্থান্তর মৌলসমূহ দুইটা উপায়ে প্রভাবন ধর্ম দেখাবে। ঠিক আছে ভাই, প্রভাবন ধর্ম কয়টা উপায়ে দেখাবে? দুইটা উপায়ে প্রভাবন ধর্ম দেখাবে। ঠিক আছে, একটা কি? অধিশোষণ, আর একটা অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। ঠিক আছে, আমরা এই দুইটা উপায় দেখব। প্রথমে আমরা অধিশোষণের মাধ্যমে কিভাবে দেখায় প্রভাবন ধর্ম দেখায় এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আসো এটা মুছে দেই। অধিশোষণের মাধ্যমে দেখো কি? অধিশোষণের মাধ্যমে। অধিশোষণের মাধ্যমে। ঠিক আছে, এখানে মূলত চারটা ধাপে এই অধিশোষণ প্রক্রিয়াটা দেখাবে। হ্যাঁ, অধিশোষণের মাধ্যমে প্রভাবন ধর্মটা যে দেখাবে, এখানে চারটা ধাপ আছে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আসো আমরা দেখো লিখি, একটা বিক্রিয়ক লিখি। হ্যাঁ, এ আর বি, এটা কি? বিক্রিয়ক। ঠিক আছে, আমরা এখানে কি দিব? একটা প্রভাবক ধর দিব, তাই তো? প্রভাবক ভাই কি? যারা রাসায়নিক বিক্রিয়ার গতি কি করে? ত্বরান্বিত করে, তাই তো? তারাই প্রভাবক, এবং বিক্রিয়া শেষে নিজে ঘটন ও ভরে অপরিবর্তিত থাকে, মূলত তাদেরকে কি বলবো? আমরা প্রভাবক বলবো। ঠিক আছে, মনে করো এখানে আমরা আয়রন প্রভাবক ব্যবহার করলাম। ঠিক আছে, কারণ আয়রন কি? একটা অবস্থান্তর মৌল। ঠিক আছে, এ আর বি বিক্রিয়া করে কি হইলো ভাই? এ বি উৎপাদ হইলো। হ্যাঁ, সমতার জন্য 2 দিলাম, তাই তো? এটা কি ভাই? আমরা একটা বিক্রিয়া ধরে নিলাম। ঠিক আছে, ওকে। দেখো এখানে কি হবে ভাই? এই যে অণু এ বি, তাই তো? বিক্রিয়ক নিলাম, এই বিক্রিয়ক গুলোর প্রথমে কি হবে? এরা কি আছে? সমযোজী বন্ধন থাকবে, তাই তো? এদের সমযোজী বন্ধন গুলো দুর্বল হয়ে যাবে, ভেঙে যাবে, একদিকে ভাঙবে, আরেকদিকে কি হবে? নতুন করে উৎপাদ তৈরি হবে। ঠিক আছে, এইভাবে তারা অধিশোষণের মাধ্যমে প্রভাবন ধর্মটা দেখাবে। হ্যাঁ, আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তুমি একটু খেয়াল করো। দেখো এখানে লিখলাম এ আর এ। ওকে, ঠিক আছে, দেখো এখানে কি লিখলাম?
বি, এদের মাঝে কি আছে? সমযোজী বন্ধন আছে ভাই। ঠিক আছে, এ বি, এরা বিক্রিয়া করে কি তৈরি করে? দেখো, এরা বিক্রিয়া করে এ বি উৎপাদ তৈরি করে। ঠিক আছে, কিভাবে তৈরি করবে দেখো তো। এখানে এ একদিকে ভাঙবে, ঠিক আছে, এখানে লিখলাম আমরা এ, লিখলাম এখানে বি, এইখানে লিখলাম ভাই বি। ঠিক আছে, একদিকে কি হবে ভাই? এদের বন্ধনগুলো ভাঙতে থাকবে। মনে করো এই যে এ আর এ, এদের সমযোজী বন্ধন ভাঙতেছে। ঠিক আছে, একদিকে বন্ধনগুলো ভাঙবে, আরেক দিকে নতুন করে বন্ধন তৈরি হবে। ঠিক আছে, এই যে এখন যে অবস্থাটায় আছে দেখো, একদিকে এ আর এ ভাঙতেছে, অন্যদিকে কি ভাই? বি আর বি ভাঙতেছে। ঠিক আছে, এবং একটা সময় কি হবে? এদের নতুন করে বন্ধন তৈরি হবে। ঠিক আছে, মনে করো এটা আমরা এইভাবে দিলাম। ওকে, ঠিক আছে, এটা এখন যে অবস্থায় আছে ভাই, এটাকে বলা হয় সক্রিয়ণকৃত জটিল যৌগ। ভাই সক্রিয়ণকৃত জটিল যৌগ বোঝো? মানে সক্রিয়ণ শক্তিটা বুঝো? সক্রিয়ণ শক্তি হচ্ছে বিক্রিয়ক সমূহের বিক্রিয়ায় অংশগ্রহণের জন্য যে অতিরিক্ত শক্তি প্রয়োজন। এই যে বিক্রিয়ক সমূহ, এই বিক্রিয়ক সমূহের বিক্রিয়ায় অংশগ্রহণের জন্য যে অতিরিক্ত শক্তির প্রয়োজন, তাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। ঠিক আছে, আমি আবারও বলি, এই যে বিক্রিয়কগুলো, এই বিক্রিয়কগুলোর বিক্রিয়ায় অংশগ্রহণের জন্য যে অতিরিক্ত পরিমাণ শক্তি লাগে, কারণ এরা বিক্রিয়ক ভেঙেই তো উৎপাদ তৈরি হবে। ঠিক আছে, এই বিক্রিয়ক সমূহের বিক্রিয়ায় অংশগ্রহণের জন্য যে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়, তাকেই সক্রিয়ণ শক্তি বলে। ঠিক আছে, বা একটি বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন, তাকেই সক্রিয়ণ শক্তি বলে। ঠিক আছে, তুমি এটাও বলতে পারো যে একটা বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন। ঠিক আছে, ওকে, এই অবস্থাটাই হচ্ছে সক্রিয়ণকৃত একটা জটিল অবস্থা। ভাই এরা কি করবে? এই বিক্রিয়ক থেকে যে উৎপাদ তৈরি হবে, এরা সব সময় কি চেষ্টা করবে? কম সক্রিয়ণকৃত জটিল যৌগ তৈরি করার জন্য। ঠিক আছে, কম সক্রিয়ণ শক্তি। ভাই সক্রিয়ণ শক্তি, মনে করো বিক্রিয়কগুলোর জন্য একটা বাধা, মানে বাধা যত কম হবে, বিক্রিয়ক থেকে উৎপাদ তত তৈরি হবে। ঠিক আছে, এই সক্রিয়ণ শক্তিটাকে মূলত ধরে নাও এক প্রকার বাধা। মানে এই যে এ থেকে এ আর এ, বি আর বি বিক্রিয়া করে উৎপাদ তৈরি হলো। ঠিক আছে, মনে করো এখানে বাধা যত কম থাকবে ভাই, তত তাড়াতাড়ি বিক্রিয়া হবে। ঠিক আছে, মনে করো এখানে বাধা আর একটু বেশি আছে। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে দেরিতে উৎপাদ তৈরি হবে। ঠিক আছে, ওকে, দেখো তাহলে আমরা মূল আলোচনায় যাই। কি বলতেছিলাম আমরা? এই যে অণুগুলোর সমযোজী বন্ধন ভেঙে যাবে এবং কম সক্রিয়ণ শক্তির জটিল যৌগ তৈরি হবে। ঠিক আছে, এইদিকে দেখো, একদিকে এ বন্ধন ভাঙতেছে, অন্যদিকে বি বি বন্ধন ভাঙতেছে, তাই তো? দেখো একটা পর্যায়ে কি হবে? একদিকে ভাঙবে, আরেক দিকে নতুন করে তৈরি হবে। ঠিক আছে, একদিকে ভাঙবে, আরেক দিকে ভাই নতুন করে তৈরি হবে। দেখো এই যে এ আর এ ভাঙতেছে। ঠিক আছে, এইদিকে বি আর বি ভাঙতেছে। ঠিক আছে, একদিকে কি ভাই? বিক্রিয়ক গুলো ভাঙতেছে, অন্যদিকে কি হবে? আবার তৈরিও হবে। ঠিক আছে, এই যে এ পুরাতন বন্ধন ভেঙে যাচ্ছে এবং নতুন করে এ বি বন্ধন আবার তৈরি হইতেছে। ঠিক আছে, এই যে নতুন করে এ বি বন্ধন তৈরি হইতেছে। ঠিক আছে ভাই, একটা সময় কি হয়ে যাবে? এ বি উৎপাদ তৈরি হয়ে যাবে। এ বি উৎপাদ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই সামনে আমরা 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে কি হবে? নতুন করে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে। ঠিক আছে ভাই, ওকে, দেখো এটা লাল কালি দিয়ে দিই। এই যে এ বি উৎপাদ তৈরি হয়ে গেল। ঠিক আছে, কিভাবে হয়েছে দেখো। প্রথমে বিক্রিয়ক অণুগুলো কি হবে? কম সক্রিয়ণকৃত জটিল যৌগ তৈরি করবে। একদিকে বিক্রিয়কগুলো ভাঙবে, তাদের পুরাতন বন্ধনগুলো ভাঙবে, অন্যদিকে কি নতুন করে বন্ধন তৈরি হবে। এভাবে একটা সময় উৎপাদ হয়ে যাবে। ঠিক আছে, এটা এবার আমরা প্রভাবকের মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, এই যে এই অবস্থাটাকে তুমি কি বলবা? সক্রিয়ণকৃত জটিল যৌগ। ঠিক আছে, এটাকে কি বলবা? সক্রিয়ণকৃত জটিল যৌগ। ঠিক আছে, সক্রিয়ণ শক্তি যত কম হবে, বিক্রিয়াটা তত তাড়াতাড়ি হবে। ঠিক আছে, সক্রিয়ণকৃত জটিল যৌগ, জটিল যৌগ। ঠিক আছে ভাই,
ওকে, দেখো এটা আমরা এবার প্রভাবকের সাহায্যে আলোচনা করব। ঠিক আছে, এটা এটা তাহলে কি করি আমরা মুছে দিই। হ্যাঁ, দেখো আমরা লিখলাম। হ্যাঁ, এই যে এটা মনে করো ভাই পৃষ্ঠতল, এটা পৃষ্ঠতল। কি আছে, আমরা কি করেছিলাম, এ আর বি শুরু করেছিলাম। দেখো এখানে এ, আয়রন প্রভাবকের উপস্থিতিতে এ বি উৎপাদ তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা কিভাবে হবে? হ্যাঁ, দেখো তাহলে এটা কি, এটা হচ্ছে পৃষ্ঠতল। ঠিক আছে, আমরা লিখি প্রাথমিক অবস্থাটা। দেখো এ এ এ এ বি বি, মানে কি এটা এই অবস্থায় আছে। ঠিক আছে, আমরা এখনো প্রভাবক দেই নাই, আমরা এখানে প্রভাবক দিয়ে দিই। ঠিক আছে, আয়রন প্রভাবক। ঠিক আছে, এখনো এরা কি বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি শুরু হয়নি। ঠিক আছে, মানে এটা এই অবস্থায় আছে। ঠিক আছে, এই যে বিক্রিয়ক গুলো আমরা লিখলাম। ঠিক আছে, প্রথম ধাপে কি হবে ভাই, একাধিক ফাঁকা ডি অরবিটালের জন্য এবং অধিক ক্ষেত্রফলের কারণে কি হবে, এই বিক্রিয়ক গুলো প্রভাবকের পৃষ্ঠতলে গিয়ে অধিশোষিত হবে। কি হবে, প্রথম ধাপে কি হবে ভাই, একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকার জন্য এবং অধিক ক্ষেত্রফলের জন্য এই বিক্রিয়ক গুলো প্রভাবকের পৃষ্ঠতলে গিয়ে অধিশোষিত হবে। ঠিক আছে, দেখো আমি দেখাই দিচ্ছি। এই যে আমাদের বিক্রিয়ক কি ছিল, এ এ এ এবং বি বি, তাই তো? এইগুলো কি ছিল আমাদের বিক্রিয়ক। দেখো আমরা লিখলাম এ এ বি বি, এইগুলো আমাদের বিক্রিয়ক। এই বিক্রিয়ক গুলো কি হবে ভাই, প্রভাবকের পৃষ্ঠতলে গিয়ে অধিশোষিত হবে। বিক্রিয়ক গুলো প্রথম ধাপে প্রভাবকের পৃষ্ঠতলে গিয়ে অধিশোষিত হবে। ঠিক আছে, কেন অধিশোষিত হলো, কারণ কি ভাই, এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল রয়েছে এবং অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতল রয়েছে। এই জন্য কি হয় ভাই, বিক্রিয়ক গুলো প্রভাবকের পৃষ্ঠতলে গিয়ে অধিশোষিত হয়। ঠিক আছে, দেখো তাহলে প্রথম ধাপে আমরা ব্যাখ্যাটা কি দেব। দেখো প্রথম ধাপ, প্রথম ধাপে কি হয় ভাই, মূলত অধিশোষণ হয়। অধিশোষণ, এই অধিশোষণটা কেন হচ্ছে ভাই, অধিশোষণটা হচ্ছে একাধিক ফাঁকা ডি অরবিটাল এবং অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতল থাকার কারণে, তাই তো? তাহলে আমরা লিখে ফেলবো একাধিক ফাঁকা ডি অরবিটাল এবং অধিক ক্ষেত্রফলের কারণে এরা অধিশোষিত হয়। একাধিক ফাঁকা ডি অরবিটাল, একাধিক ফাঁকা ডি অরবিটাল, একাধিক ফাঁকা ডি অরবিটাল একাধিক ফাঁকা ডি অরবিটাল ও অধিক পৃষ্ঠতলের কারণে এবং অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতলের কারণে, অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতলের কারণে এরা অধিশোষিত হয়। পৃষ্ঠতলের কারণে এরা অধিশোষিত হয়, এরা অধিশোষিত হয়। ঠিক আছে, প্রথম ধাপে আমরা কি বলবো, একাধিক ফাঁকা ডি অরবিটাল এবং অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতলের কারণে এরা অধিশোষিত হয়। ঠিক আছে, এই যে এটা আমাদের কি ভাই, এটা হচ্ছে প্রথম ধাপ। ঠিক আছে, এটা কি আমাদের প্রথম ধাপ। প্রথম ধাপ,
প্রথম ধাপে কি হয়েছে, একাধিক ফাঁকা ডি অরবিটাল এবং অধিক ক্ষেত্রফলযুক্ত পৃষ্ঠতলের কারণে এই বিক্রিয়কগুলো প্রভাবকের পৃষ্ঠতলে গিয়ে অধিশোষিত হয়েছে। ঠিক আছে ভাই, ওকে। এই দ্বিতীয় ধাপে যেন কি হবে, অধিশোষিত অবস্থায় যে অণুর যে সমযোজী বন্ধনগুলো আছে এরা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, এবং কম সক্রিয়ণ শক্তির জটিল যৌগ গঠন করবে, যেটা একটু আগে দেখিয়েছিলাম। ঠিক আছে, দ্বিতীয় ধাপে কি হবে, এই যে অণুগুলোর সমযোজী বন্ধনগুলো দুর্বল হয়ে যাবে, মানে এটা ভাঙা শুরু হবে। ঠিক আছে, এবং কি হবে, কম সক্রিয়ণ শক্তির জটিল যৌগ গঠন করবে। ঠিক আছে, অর্থাৎ কি পুরাতন বন্ধন ভেঙে গিয়ে নতুন করে বন্ধন তৈরি হবে। আমি আবারও বলি শোনো, দ্বিতীয় ধাপে কি হবে, অণুগুলোর সমযোজী বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে, কম সক্রিয়ণ শক্তির জটিল যৌগ তৈরি হবে, অর্থাৎ পুরাতন বন্ধন ভেঙে গিয়ে নতুন করে বন্ধন তৈরি হবে। ঠিক আছে, কিভাবে হবে আসো আমরা দেখি। ঠিক আছে, এটাকে এখানে কি দিব আমরা, প্রভাবক দিব। এই যে আমরা আয়রন প্রভাবক দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো এদের সমযোজী বন্ধন গুলো ভেঙে যাবে। বি বি, এদের কি হবে ভাই, সমযোজী বন্ধন গুলো ভেঙে যাবে। বিক্রিয়ক অণুগুলোর সমযোজী বন্ধন ভেঙে যাবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো বিক্রিয়ক অণুগুলোর সমযোজী বন্ধন ভেঙে যাবে। ঠিক আছে, এই দেখো ভাঙতেছে, এইদিকেও ভাঙতেছে, এইদিকেও ভাঙতেছে, একটা সময় গিয়ে এইভাবে কি হবে, নতুন করে বন্ধন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই বিক্রিয়কগুলো এখনো কোথায় আছে ভাই, প্রভাবকের পৃষ্ঠেই আছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ধাপে আমরা কি বলবো, দ্বিতীয় ধাপে বলবো যে অণুগুলোর সমযোজী বন্ধন ভেঙে যায় এবং কম সক্রিয়ণ শক্তির জটিল যৌগ তৈরি হয়। ঠিক আছে, ওকে, দেখো লিখে ফেলি, দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি হবে ভাই, অণুগুলোর সমযোজী বন্ধন ভেঙে যাবে। হ্যাঁ, অধিশোষিত অবস্থায় অণুর সমযোজী বন্ধন দুর্বল হয়ে পড়ে। অধিশোষিত অবস্থায় অধিশোষিত অবস্থায় অধিশোষিত অবস্থায় অণুর সমযোজী বন্ধন দুর্বল হয়ে পড়ে। অণুর সমযোজী বন্ধন দুর্বল হয়ে পড়ে। সমযোজী বন্ধন দুর্বল হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, এবং কম সক্রিয়ণ শক্তির জটিল যৌগ গঠন করে। ঠিক আছে, এবং কম সক্রিয়ণ শক্তির জটিল যৌগ গঠন হয়, এবং কম সক্রিয়ণ শক্তির সক্রিয়ণ শক্তি কম হইলে কি হবে ভাই, বিক্রিয়ক থেকে উৎপাদ দ্রুত তৈরি হবে, তাই তো। সক্রিয়ণ শক্তি বিক্রিয়ার হারের ব্যস্তানুপাতিক। ওকে, কম সক্রিয়ণ শক্তির জটিল যৌগ গঠন হবে। ঠিক আছে, এই যে এখন যে অবস্থায় আছে এটাকেই বলবো কম সক্রিয়ণ শক্তির জটিল যৌগ, শক্তির জটিল যৌগ গঠন, অর্থাৎ কি পুরাতন বন্ধন ভেঙে নতুন করে বন্ধন তৈরি হবে। ঠিক আছে, এটাই ছিল কি আমাদের ভাই দ্বিতীয় ধাপ।
ঠিক আছে, এই বিক্রিয়ক গুলো কোথায় আছে ভাই? প্রভাবকের পৃষ্ঠের সাথে লেগে আছে। ঠিক আছে, দেখো তৃতীয় ধাপে কি হবে? নতুন অণুর সৃষ্টি হয়ে যাবে। তৃতীয় ধাপে কি হবে ভাই? নতুন অণুর সৃষ্টি হবে। তৃতীয় ধাপে নতুন অণুর সৃষ্টি হবে। ঠিক আছে, দেখ কি হবে? নতুন অণুর সৃষ্টি হবে। এ এ বি, বি। ঠিক আছে, তৃতীয় ধাপে কি হবে? নতুন অণুর সৃষ্টি হবে। এই দেখো এ বি নতুন অণুর বন্ধন গঠন করছে, এটাকে বলবো আমরা তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ। ঠিক আছে, তৃতীয় ধাপে কি হবে ভাই? নতুন অণুর সৃষ্টি হবে। ঠিক আছে, অস্থায়ী সক্রিয়ঙ্কিত জটিল যৌগ বিযোজিত হয়ে নতুন অণুর সৃষ্টি হয় এবং প্রভাবক পৃষ্ঠে তখনও আটকে থাকবে। ঠিক আছে, এই যে এগুলো তখনও কি হবে? প্রভাবকের পৃষ্ঠতলে আটকায়ে থাকবে। ওইটাকে সোজা করে প্রভাবকের প্রভাবকের পৃষ্ঠতলে আটকে থাকবে। বিক্রিয়কগুলো তখনও প্রভাবকের পৃষ্ঠতলে আটকে থাকবে। ঠিক আছে, তৃতীয় ধাপে কি হবে ভাই? তৃতীয় ধাপে নতুন অণুর সৃষ্টি হবে। অস্থায়ী সক্রিয়ঙ্কিত জটিল যৌগ বিযোজিত হয়ে নতুন অণু সৃষ্টি হয়। দেখো তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে অস্থায়ী সক্রিয়ঙ্কিত জটিল যৌগ বিযোজিত হয়। অস্থায়ী সক্রিয়ঙ্কিত জটিল যৌগ বিযোজিত হয়ে, ওই যে অস্থায়ী সক্রিয়ঙ্কিত জটিল যৌগগুলো বিযোজিত হবে। বিযোজিত হয়ে কি হবে? নতুন অণুর সৃষ্টি হবে। ঠিক আছে, অস্থায়ী সক্রিয়ঙ্কিত জটিল অণু বিযোজিত হয়ে, জটিল যৌগ বিযোজিত হয়ে, জটিল যৌগ বিযোজিত হয়ে নতুন অণু সৃষ্টি হবে। নতুন অণু সৃষ্টি হয়। ঠিক আছে, এটা ছিল আমাদের তৃতীয় ধাপ। এই অবস্থাতেও কি হবে ভাই? বিক্রিয়কগুলো প্রভাবকের পৃষ্ঠতলে আটকে থাকবে। ঠিক আছে, এবং চতুর্থ ধাপে কি হবে? প্রভাবকের পৃষ্ঠতল থেকে নতুন অণুগুলো মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, প্রভাবকের পৃষ্ঠতল থেকে নতুন অণুগুলোর মুক্তি। দেখো এই যে নতুন অণুগুলো প্রভাবকের পৃষ্ঠতলের সাথে ছিল, তাই তো? এবার কি হয়ে যাবে? মুক্তি হয়ে যাবে। এই যে প্রভাবকের পৃষ্ঠতল থেকে নতুন অণুগুলোর মুক্তি হয়ে যাবে। এ বি। ঠিক আছে, এগুলোই কি ভাই? উৎপাদ। ওকে, এটাকে আমরা কি বলবো? চতুর্থ ধাপ বলবো। চতুর্থ ধাপ। এই চতুর্থ ধাপে কি হবে? প্রভাবকের পৃষ্ঠতল থেকে নতুন অণুগুলো কি হয়ে যাবে? মুক্তি হয়ে যাবে। চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে কি হবে? প্রভাবকের পৃষ্ঠতল থেকে নতুন অণুগুলোর মুক্তি। প্রভাবকের পৃষ্ঠতল থেকে
পৃষ্ঠতল থেকে প্রভাবকের পৃষ্ঠতল থেকে নতুন অণুগুলোর মুক্তি, নতুন অণুগুলোর মুক্তি। ঠিক আছে ভাই, এভাবে কি করবে তারা? অধিশোষণের মাধ্যমে প্রভাবন ধর্মটা দেখাবে। হ্যাঁ, আমি আর একটু বলে দেই। দেখো, প্রথম ধাপে কি হবে ভাই? প্রথম ধাপে একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকার জন্য এবং অধিক পৃষ্ঠতল থাকার জন্য বিক্রিয়ক অণুগুলো প্রভাবকের পৃষ্ঠতলে অধিশোষিত হবে। ঠিক আছে, এই দেখো অধিশোষিত হয়েছে। দ্বিতীয় ধাপে কি হবে ভাই? অধিশোষিত অবস্থায় অণুর সমযোজী বন্ধনগুলো দুর্বল হয়ে যাবে এবং কম সক্রিয়ণ শক্তির জটিল যৌগ গঠন করবে। ঠিক আছে। তৃতীয় ধাপে কি হবে? অস্থায়ী জটিল যৌগগুলো বিযোজিত হয়ে নতুন অণু সৃষ্টি করবে। ঠিক আছে, বিক্রিয়কগুলো তখনও প্রভাবকের পৃষ্ঠে আটকে থাকবে। এবং সর্বশেষ চতুর্থ ধাপে কি হবে? বিক্রিয়কগুলো প্রভাবকের পৃষ্ঠতল থেকে, অর্থাৎ নতুন বিক্রিয়ক অণুগুলো প্রভাবকের পৃষ্ঠতল থেকে মুক্তি হয়ে যাবে। ঠিক আছে, প্রভাবকের পৃষ্ঠতল থেকে নতুন অণুগুলোর মুক্তি। ঠিক আছে, এই ছিল অধিশোষণের মাধ্যমে প্রভাবন ধর্মটা। ঠিক আছে, দেখো এটার উদাহরণ কি হবে? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি। ঠিক আছে, এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো এটা একটু মুছে দেই। আচ্ছা, উদাহরণটা এইদিকে লিখে দিই। উদাহরণ, উদাহরণ কি ভাই? উদাহরণ হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি। হেবার বস বা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি। ঠিক আছে, কিভাবে হয় দেখো। নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়। ঠিক আছে, এইখানে প্রভাবক হিসেবে কাজ করে কে? আয়রন। প্রভাবক হিসেবে কাজ করে আয়রন। ওকে ভাই, ঠিক আছে। আর দ্বিতীয় উদাহরণটা কি ভাই? অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং ভেজিটেবল অয়েলে হাইড্রোজেন সংযুক্তির সময় নিকেল প্রভাবক ব্যবহৃত হয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং ভেজিটেবল অয়েলে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন ও ভেজিটেবল অয়েলে হাইড্রোজেন সংযুক্তির সময় এবং ভেজিটেবল অয়েলে হাইড্রোজেন সংযুক্তির সময় নিকেল প্রভাবকের উপস্থিতি। হাইড্রোজেন সংযুক্তির সময় নিকেল প্রভাবকের উপস্থিতি। নিকেল প্রভাবকের উপস্থিতি। ঠিক আছে, এই ছিল কি? দুইটা উদাহরণ। এটাই ছিল আমাদের অধিশোষণ প্রক্রিয়াটা। ঠিক আছে, আমরা এবার অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠনটা দেখব। ঠিক আছে, নিকেল প্রভাবকের উপস্থিতি বা নিকেল প্রভাবক ব্যবহৃত হয়। ওকে, আমরা মুছে দিই। হ্যাঁ, আমরা এবার কি করব? অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠন। অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠন। আসো আমরা অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠনটা দেখি। অস্থায়ী অন্তর্বর্তী যৌগ
অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠন। যৌগ গঠন, ঠিক আছে। এই অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠনের উদাহরণ কি হবে? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময় সালফার ডাইঅক্সাইডের জারণ ক্রিয়ায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড প্রভাবকটা ব্যবহৃত হয়, ঠিক আছে। এটা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময়, ঠিক আছে, এই অন্তর্বর্তী অস্থায়ী যৌগটা গঠন হবে। সালফারের জারণ ক্রিয়ায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহৃত হয় স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময়, ঠিক আছে। আসো দেখি আমরা, হ্যাঁ দেখো, এই সালফার ডাইঅক্সাইড বুঝিও, হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড যোগ অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে? সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে। সমতার জন্য এখানে অক্সিজেন 3টা, এখানে 4টা হয়ে গেছে, আমরা এখানে 1 বানাই দিই, অর্ধেক হাফ দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। এটা কি ভাই? সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড হয়েছে, ঠিক আছে। বিক্রিয়াটা যদি এইভাবে হয় তাহলে জানো কি হবে? বেশি সক্রিয়ণ শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। সরাসরি বিক্রিয়াটা এভাবে হয় না, কারণ এভাবে বিক্রিয়া হলে বেশি সক্রিয়ণ শক্তির প্রয়োজন হয়। দেখো, বেশি সক্রিয়ণ শক্তির যদি প্রয়োজন হয় তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ পাইতে কি হবে? অনেক দেরি হবে না, অনেক সময় লেগে যাবে, অনেক খরচ হয়ে যাবে, ঠিক আছে। তাই বিক্রিয়াটা ভাই এভাবে সরাসরি হয় না, একটা প্রভাবকের উপস্থিতিতে হয়, ঠিক আছে। আমি লিখে দিই, বিক্রিয়াটা এভাবে হয় না। বিক্রিয়াটি তুমি মনে রাখবা, হ্যাঁ, বিক্রিয়াটি এভাবে হয় না, বিক্রিয়াটি এভাবে হয় না, কারণ বিক্রিয়াটি এভাবে হলে বেশি সক্রিয়ণ শক্তির প্রয়োজন হয়। বিক্রিয়াটি এভাবে যদি সরাসরি হয়, বিক্রিয়াটি এভাবে হলে কি হয় ভাই? বেশি সক্রিয়ণ শক্তির প্রয়োজন হয়, বেশি সক্রিয়ণ শক্তির প্রয়োজন হয়। বেশি সক্রিয়ণ শক্তির যদি প্রয়োজন হয় তাহলে কি বিক্রিয়াটা হবে ভাই? এটা আমাদের জন্য লাভজনক হবে না, হ্যাঁ। কারণ সক্রিয়ণ শক্তি যদি ভাই বেশি লাগে তাহলে কি হবে? বিক্রিয়াটা দেরিতে হবে, আমরা কাঙ্ক্ষিত উৎপাদ দেরিতে পাবো, অতিরিক্ত খরচ হয়ে যাবে, ঠিক আছে। দেখো, বেশি সক্রিয়ণ শক্তি প্রয়োজন হয়, তাই বিক্রিয়াটা এভাবে হয় না। আমরা এটাতে একটা প্রভাবক যুক্ত করে বিক্রিয়াটা দ্রুত করব, হ্যাঁ, তাহলে সক্রিয়ণ শক্তি কম লাগবে, ঠিক আছে। দেখো, বিক্রিয়াটি এভাবে হয় না, কারণ বিক্রিয়াটি এভাবে হলে বেশি সক্রিয়ণ শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে ভাই। তাই বিক্রিয়াটি এভাবে হবে না, ঠিক আছে। ওকে, তাহলে দেখো বিক্রিয়াটি কিভাবে হবে। প্রথমে এই সালফার ডাইঅক্সাইড, এই যে সালফার ডাইঅক্সাইড ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের উপস্থিতিতে, সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড কি হবে? সালফার ডাইঅক্সাইড ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের উপস্থিতিতে, সালফার ডাইঅক্সাইড ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের উপস্থিতিতে কি হবে ভাই? উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড ও ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড তৈরি করবে। সালফার ডাইঅক্সাইড ও ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড তৈরি করবে, ঠিক আছে। ওকে, দেখো এখানে
অক্সিজেন ছিল কয়টা, 5টা, আর 2টা 7টা, তাই তো? এই যে এখানে 3টা এবং এখানে 4টা এবং ভ্যানাডিয়াম 2টা। ঠিক আছে, বিক্রিয়াটা কি হবে? সালফার ডাইঅক্সাইড ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ঠিক আছে, প্রভাবকের সাথে বিক্রিয়া করে কি করবে? সালফার ডাইঅক্সাইড এবং ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড। ঠিক আছে, এই ভ্যানাডিয়াম ডাইঅক্সাইডটাই ভাই কি? অন্তর্বর্তী একটা যৌগ। এই ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড, এটাকে আমরা কি বলবো? লিখি ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড। ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড। ঠিক আছে, এই ভ্যানাডিয়াম ডাইঅক্সাইডটাই ভাই কি? এটাই কি ভাই? অন্তর্বর্তী যৌগ। অন্তর্বর্তী যৌগ। ঠিক আছে ভাই, ওকে। আর এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। ঠিক আছে, এই সালফার ডাইঅক্সাইড কি করবে ভাই? সালফার ডাইঅক্সাইড ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড এবং ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড গঠন করবে। ঠিক আছে, এই ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড এই ভাই কি? মূলত অন্তর্বর্তী যৌগ। ঠিক আছে, এবার এই ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড কি করবে? এই ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড, দেখো এই ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড, ঠিক আছে, এই ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে ভাই, এই ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? প্রভাবকটাকে তৈরি করবে। এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এটা মূলত কি ভাই? এটা মূলত প্রভাবক। কি তৈরি করবে? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ঠিক আছে, এটা তৈরি করে ফেলো, যেটা নিয়ে শুরু করেছিলাম আবার এটাই তৈরি হয়ে গেল। ঠিক আছে, ওকে। এখানে কয়? অক্সিজেন 5টা, এখানে কয়টা? 4টা, আর এখানে 2টা 6টা। এখানে যদি আমরা হাফ দিয়ে গুণ করে দেই তাহলে ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, এই যে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড গঠন করলো। ঠিক আছে, এইবার তুমি কি করো? অন্তর্বর্তী যৌগ আর অন্তর্বর্তী যৌগ কেটে দাও, তাহলে দেখো হয়ে যাচ্ছে। এই যে অন্তর্বর্তী যৌগ, এই যে অন্তর্বর্তী যৌগ। ঠিক আছে, তাহলে কি থাকলো ভাই? সালফার ডাইঅক্সাইড। এই যে সালফার ডাইঅক্সাইড যোগ কি? হাফ অণু অক্সিজেন। ঠিক আছে, এরা বিক্রিয়া করে কি তৈরি করলো ভাই? এই যে সালফার ট্রাইঅক্সাইড। ঠিক আছে, আর এই যে আমরা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবকটা দিয়ে দিলাম। ঠিক আছে ভাই, এই যে যদি বিক্রিয়াটা এইভাবে হয়, সালফার ডাইঅক্সাইড এক অণু কি করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তাই তো? হাফ অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করবে? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড গঠন তৈরি করবে, তাই তো? এই উপায়ে যদি হয় ভাই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে, তাহলে সক্রিয়ণ শক্তি কম লাগবে। সক্রিয়ণ শক্তি কম লাগলে কি হবে? বিক্রিয়াটি দ্রুত হবে, খরচ কম হবে। ঠিক আছে, বিক্রিয়াটি মূলত এইভাবেই হয়। ঠিক আছে ভাই, এভাবে বিক্রিয়ায় কম শক্তি লাগে কারণ সক্রিয়ণ শক্তির মান কমে যায়। ঠিক আছে, এভাবে বিক্রিয়ায় কি হবে ভাই? এভাবে বিক্রিয়ায় কম শক্তি লাগে। কম শক্তি লাগে কারণ কি ভাই? সক্রিয়ণ শক্তির মান কমে যায়। কারণ সক্রিয়ণ শক্তির মান কমে যায়। কারণ সক্রিয়ণ শক্তির মান কি হয়? সক্রিয়ণ শক্তির মান কি হয় ভাই? কমে যায়। ঠিক আছে ভাই, তাই বিক্রিয়াটা কিভাবে হবে? এইভাবে হবে। ঠিক আছে, এটার উদাহরণ কি? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময়। ঠিক আছে, এই যেটা কি হবে? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, স্পর্শ
পদ্ধতিতে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময়, ঠিক আছে, অ্যাসিড তৈরির সময় সালফিউরিক অ্যাসিড তৈরির সময় স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময় ভাই, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড কোন পদ্ধতিতে তৈরি হয় ভাই? স্পর্শ পদ্ধতিতে। সালফিউরিক অ্যাসিড তৈরির সময় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড প্রভাবক ব্যবহৃত হয়, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইডের জারণ ক্রিয়ায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড প্রভাবক ব্যবহৃত হয়। সালফার ডাইঅক্সাইডের জারণ ক্রিয়ায় সালফার ডাইঅক্সাইডের জারণ ক্রিয়ায় কি হয় ভাই? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড প্রভাবক ব্যবহৃত হয়, যেটা আমরা দেখে পেলাম, হ্যাঁ, পেন্টক্সাইড প্রভাবক ব্যবহৃত হয়, ঠিক আছে ভাই। এই ছিল আমাদের অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি দেখে ফেললাম? অবস্থান্তর মৌলসমূহের প্রভাবন ধর্ম দেখে ফেললাম, ঠিক আছে। প্রথম কি হয়েছিল? প্রথম কি অধিশোষণের মাধ্যমে হয়েছিল, এবং পরে কি হয়েছে? অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, ঠিক আছে। এই ছিল অবস্থান্তর মৌলসমূহের প্রভাবন ধর্ম। ওকে, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।